আজকে ১ই মার্চ ২০২১ আমাদের সংগঠন ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ জিএমপির দুবেলার আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং হয়। এই মিটিংয়ে আসন্ন এডিসি নির্বাচনে আমাদের বিভিন্ন স্তরে যে সংগঠনগুলো আছে সমস্ত স্তরের সংগঠনকে এই আসন্ন এডিসি নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানানো হয় এবং মূলত এবারকার যে এডিসি নির্বাচনে আমাদের আহ্বান কাজ, খাদ্য ও যুবদের কর্মসংস্থানের নিশ্চয়তা, গণতন্ত্র পুনরুদ্ধার, বিভেদকামী শক্তিকে রোকবার আহ্বান জানিয়ে আমাদের এবারকার এডিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। কাজেই সকলেই যাতে এই এডিসি নির্বাচনে যাতে ঝাঁপিয়ে পড়েন তার আহ্বান জানানো হয় এবং আমাদের মিটিংয়ে আলোচনা করি আমরা জাতীয় এবং রাজ্যে বর্তমান রাজনীতি ও অর্থনীতি পরিস্থিতি নিয়ে আলোচনা করি। আলোচনায় দেখা গেছে এই যে দিল্লিতে আজকে নিয়ে ৯৭ দিন ধরে যে আন্দোলন চলছে তাদের প্রতি আমাদের সহমর্মিতা আমরা জানিয়েছি। এই আন্দোলনকে তো আমরা শুরুতেই সমর্থন জানিয়েছিলাম, এখনও অব্যাহত আছে। আমরা দাবি করব যে কেন্দ্রীয় সরকার তাদের সাথে কথা বলে এই কৃষি আইন প্রত্যাহার করার ব্যবস্থা করা হোক। এছাড়া এই যে কিছুদিন আগে যে বাজেট হলো, এই বাজেটে আমরা আলোচনা করে দেখেছি এই বাজেট সম্পূর্ণভাবে জনবিরোধী। এখানে বিশেষ করে গরিব অংশের মানুষ, উপজাতি তপশিলি অংশের মানুষ, আপনার নারী, শিশু, কৃষিজীবী অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, বেকার যুবক, ছাত্র সকলের বিরুদ্ধে বলা যেতে পারে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এই বাজেটের মধ্যে দিয়ে এবং একেবারে নৈরাশ্য বাজেট। এই বাজেটে কোনো ধরনের আশার আলো নেই, বাঁচবার কোনো রাস্তা নেই। কাজেই এই বাজেটকে যে বিরুদ্ধে আমরা জনমত গড়ে তোলবার জন্য আহ্বান জানানো হয়েছে এবং বিশেষ করে এই কাজের যে ক্ষেত্র এটাকে আরও সংকুচিত করা হয়েছে। একটা এক্সাম্পল যদি বলি, এই যে রেগা যেটা আছে গত বছর যেটা ছিল তার প্রায় বলে যেতে পারে অর্ধেক অংশ সেখানে কমিয়ে দিয়েছে। ১,১১,৫০০ কোটি টাকার মধ্যে মাত্র ৭৩,০০০ কোটি টাকা, ৩৮,৫০০ কোটি টাকা সেখানে বরাদ্দ কমানো হয়েছে। সেরকমভাবে প্রত্যেকটা খাতেই এই বাজেটগুলো কমানো হয়েছে। আমরা লক্ষ্য করেছি এই সরকারটা রাজ্যে ক্ষেত্রে আমরা আলোচনা করেছি, রাজ্যে আজকে প্রায় ৩ বছর পূর্ণ হতে চলছে। কালকের দিনটা বাদ দিলেই ৩ বছর পূর্ণ হবে। কিন্তু এই ৩ বছরে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের নির্বাচনী প্রতিশ্রুতি তো দূরের কথা, যে সমস্ত প্রজেক্টগুলি ছিল, যে সমস্ত বামফ্রন্ট আমলে কর্মসূচি ছিল, এগুলিকে পর্যন্ত সেখানে বাঁচিয়ে রাখতে পারছে না এবং সেখানে একটা ভয়ঙ্কর অবস্থা চলছে রাজ্যে এবং সরকার চলছে মিথ্যাচার, সন্ত্রাস, জুলুমবাজির উপর দিয়েই চলছে। বিগত বামফ্রন্ট সরকারের যে সমস্ত নির্মাণ কার্যগুলো আছে এগুলিকে আপনার গেরুয়া কালার করে দিয়ে উদ্বোধন করা ছাড়া এবং মিথ্যাচার ছাড়া কিছুই করা হয়নি এবং এতে আসলে উন্নয়ন সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে। কাজ, খাদ্যের কথা যেটা আলোচনা এসছে, এই সময়টার মধ্যে এমনিতেই জমির দাম প্রায় শেষের পথে। জমিতে যাদের দোকানে ৩ কানে ১ একর ১.৫ একর মানে ১ হেক্টর জমিতে যাদের জমি জামা আছে, আসলে মানে এই ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাস এই সময়টার মধ্যে কৃষকের ঘরের ধান ফুরিয়ে যাওয়ার উপক্রম। এছাড়া বনের জঙ্গলে যে সমস্ত সবজি টবজি পাওয়া যেত, যেটা এগুলিকে বিক্রি করেও যাতে জীবিকা নির্বাহ করতে মানে খানিকটা সম্ভব হতো, এটা এই সময়টার মধ্যে শুকা মৌসুমের জন্য এই বনজ মানে ফসলও প্রায় শুকিয়ে যাচ্ছে। ফলে একটা কাজ, খাদ্যের আকার চলছে আমাদের রাজ্যে। এখনই কাজের ব্যবস্থা করা, খাদ্যের ব্যবস্থা করা, কর্মসংস্থানের ব্যবস্থা যদি না করা হয় তাহলে এটা কি বলবো,
এটা মানে ভয়ঙ্কর সংকটের মুখে পড়তে হবে, এমনিতে পড়ছে এবং প্রতিদিনই সেখানে আত্মহত্যা করছে, না খেয়ে বিষ পান করে মৃত্যুবরণ করতে হচ্ছে। এই ঘটনাগুলো আমরা দেখছি। এর সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে আকাশছোঁয়া জিনিসপত্রের দাম, পেট্রোল ডিজেল থেকে আরম্ভ করে এমনকি পেঁয়াজের দাম পর্যন্ত সেখানে 50-60 টাকার কোঠায়। এবং নিত্য প্রয়োজন জিনিস তেল লবণ এগুলো তো বলে লাভই নেই, গ্যাস ট্যাস এগুলি ভর্তি তুলে দিয়ে আসলে একদিকে কাজ খাতে আকাল, অপরদিকে জিনিসপত্রের অস্বাভাবিক বৃদ্ধি, ফলে মানুষ মানে দিশাহীন হয়ে পড়ছে। এর মধ্যে আলোচনা এসছে বিশেষ করে সামনো ব্লক এলাকায়, আপনার ডুম্বুরনগর ব্লক এলাকায়, দশদা ব্লক এলাকায়, কিছু কিছু এলাকায় শিশুদের ক্ষেত্রে জলবাহিত রোগ, জ্বর, হাম এগুলি কিছু কিছু জায়গায় তার প্রাদুর্ভাব দেখা গেছে। এক্ষুনি বিশেষ করে আপনার সামনো এলাকার গোবিন্দবাড়ি, আপনার রাজদর, মালিদর, নাতিন মনো এই সমস্ত এলাকায় এগুলি দেখা গেছে। এবং ওইদিকে আপনার দশদা, বান্দারিমা, আপনার ডুম্বুর ব্লক এলাকায়, আপনার দশরাম চৌধুরী এই সমস্ত পাড়া এলাকায় এগুলি দেখা গেছে বলে রিপোর্ট এসছে। ইতিমধ্যেই এক্ষুনি মেডিকেল টিম পাঠিয়ে তাদের চিকিৎসা ব্যবস্থা করার আমরা দাবি জানাচ্ছি। এমনিতেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙেই পড়েছে, মুখ থুবড়ে পড়েছে। কাজেই এর মধ্যেই এই ধরনের খবর আসছে, এটা তাৎক্ষণিক এক্ষুনি তার হস্তক্ষেপ করা দরকার। আর একটা, এটা এতদিন মহামারী করোনা ভাইরাসের জন্য স্কুলগুলো বন্ধ ছিল, এর মধ্যে স্কুল খুলেছে। বিশেষ করে এডিসি এলাকায় শিক্ষা মানে শিক্ষকদের স্বল্পলতা ভয়ঙ্করভাবে সেখানে দেখা গেছে। আসলে 10,323 এর মধ্যে প্রত্যেক বছরই প্রায় 2 থেকে 2,500 করে শিক্ষকরা রিটায়ারমেন্টে চলে যাচ্ছে, ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিচ্ছে, কেউ কেউ মারা গেছেন। এই করে 2,500 থেকে 3,000 শিক্ষক চলে যাচ্ছে। ফলে এই সময়টার মধ্যে এই 3 বছরে প্রায় 19-20 হাজার শিক্ষক মানে সেখানে শূন্যতা দেখা গেছে। ফলে শিক্ষকের সমস্যা ভয়ঙ্করভাবে দেখা গেছে। এটা অতি সত্ত্বর এই শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হোক। এখন তো টেটের কোনো ইয়ে নেই, টেট পাস করে মানে আপনার বিএড পাস করে বসে আছে, প্রচুর ছেলে মেয়ে আছে টেট পাস করে বসে আছে, তাদের সেখানে আপনার নিয়োগপত্র দেওয়ার বন্দোবস্ত করা হোক। 10,323 তাদের স্থায়ী সমস্যার সমাধান করার জন্য আমরা দাবি করছি। আমার আজকে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। এছাড়া যেটা আমাদের কিছু ক্যালেন্ডার প্রোগ্রাম আছে, 3রা মার্চ 1975 সালে 3রা মার্চ আপনার কক বরক ভাষা সহ 4 দফা দাবি করতে গিয়ে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশের গুলিতে নিহত হন ধনঞ্জয় ত্রিপুরা। তার 47তম শহীদান দিবস আমরা যথাযথ মর্যাদার সহিত এবারও পালন করব। আগরতলা শহরে মূল একটা প্রোগ্রাম হবে আগামীকাল 2রা মার্চ। এছাড়া 3রা মার্চ আমাদের মানে মূল যে প্রোগ্রামটা হবে সাবরুম শান্তির বাজার মানে বর্ডারি এলাকা মানে সীমান্তবর্তী এলাকায় সাচিরাম বাজারে, সাচিরাম বাড়িতে। এছাড়া 28শে মার্চ কুমারী মদতীর রূপশ্রী 3 বীরাঙ্গনা মহিলার শহীদান দিবস। টিফিন প্রথার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ওনারা শহীদ হয়েছিলেন, তাদের 74তম শহীদান দিবস সেখানে পালন করা হবে। এটাও গোটা রাজ্যে যেমন হবে তেমনি পদ্মবিলে মূল প্রোগ্রামটা হবে। আর এছাড়া গোটা রাজ্যেই যথাযথ মর্যাদার সহিত পালন করা হবে। এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করেছি এবং বাকি বিষয়গুলো আমাদের প্রেসিডেন্ট বলবেন। এই হচ্ছে আজকে মোটামুটি আমাদের আলোচনার বিষয়বস্তু। তো আজকে আমাদের গণমুক্তি পরিষদের কেন্দ্র কমিটির সভায় আমাদের সাংগঠনিক
কিছু সিদ্ধান্ত, তার সাথে কিছু প্রচার এবং আন্দোলনের কর্মসূচি, এটা আমাদের জেনারেল সেক্রেটারি এখানে তুলে ধরেছেন। সাথে রাজ্যে এই খাদ্যের পরিস্থিতি যে খুব একটা ভয়ানক দিকে এটা চলে যাচ্ছে সরকারের অপদার্থতার কারণে, অকর্মণ্যতার কারণে, এটা তুলে ধরেছেন। তার বাইরেও আমাদের কেন্দ্র কমিটির সভায় চলতি রাজনৈতিক পরিস্থিতির এটা বিশ্লেষণ হয়েছে, সারা দেশেরও এবং রাজ্যেরও, এবং অবশ্যই আমাদের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপরে বিশদ আলোচনা হয়েছে। প্রথমত হলো যে আমাদের দেশের সরকার তার যে কর্পোরেট প্রীতি, তাদের সমস্ত ক্ষমতাকে কিভাবে কর্পোরেটদের সেবায় এই দেশের মানুষের যা কিছু নিজস্ব, যা কিছু রাষ্ট্রের, এগুলোকে সবটাই বেসরকারীকরণ বা শেয়ার বিক্রি করে দিয়ে মুষ্টিমেয় কয়েকজন একচেটিয়া তুলে দেওয়া যায়, আমরা এটা দেখছি। যার বিরুদ্ধে দিল্লিতে প্রায় 100 দিন ধরে কয়েক লক্ষ কৃষক এইতে 100 দিন ধরে প্রায় বসে আছেন, এবং সারা দেশে গত 3 মাস ধরে তাদের সমর্থনে, সংহতিতে এই নানা ধরনের প্রোগ্রাম এটা অব্যাহত চলছে। এটা আরও বাড়বে আগামী দিন। এর সাথে আমাদের দেশে এবং রাজ্যে কোনো নির্বাচন আসলে, এটা বিধানসভা হোক বা এডিসি বা অন্য কোনো সংস্থা, যারা যেন তেন প্রকারেণ ক্ষমতা হাসিল করতে চায়, তারা নানা রূপ ধারণ করে, নানা ধরনের মুখরোচক স্লোগান তুলে, এবং মানুষকে কিভাবে এরা নিজেদের পকেটে পুরতে পারে সেরকম যে নানা রকমের রাজনৈতিক বিন্যাস করে। লেটেস্ট আমরা ত্রিপুরাজ্যে দেখতে পাচ্ছি একটা আঞ্চলিক রাজনৈতিক দল একজন বিশেষ ব্যক্তির উদ্যোগে একটা স্লোগান তুলেছেন। স্লোগানটা হলো থানসা। ইতিমধ্যে আমাদের এই রাজ্যের যারা মিডিয়ার বন্ধুরা আছেন নিশ্চয়ই শব্দের অর্থ বুঝেছেন। থানসা মানে ইউনিটি, ঐক্য বা একতা। শব্দটা ভালো, থানসা, ইউনিটি। এই শব্দের যে মাধুর্য বা শব্দের যে আবেদনের প্রতি আমাদের কোনো নেতিবাচক ধারণা নেই। শুধু রাজনৈতিক ক্ষেত্রেতে না, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্র, দেশ বা জাতির সমস্ত ক্ষেত্রেতেই থানসা দরকার। আমরা তার সাথে একমত। কিন্তু এটা রাজনীতির ক্ষেত্রেতে হোক বা সমাজ বিকাশের ক্ষেত্রেতে হোক, থানসা কার্যকরী করতে গেলে পরে তার জন্য নীতি চাই, কর্মসূচি চাই, রোডম্যাপ চাই। মুখে বলা হলেও আমাদের থানসা অন্য কারোর বিরুদ্ধে না, ভালো। তাহলে সেই থানসা আমাদের সমাজের কোন অপশক্তিগুলো আমাদের সমাজকে দুর্বল করে রেখেছে বা এখনো দুর্বল করছে, যে নীতিগুলো, তার বিরুদ্ধে এই থানসা এটা প্রয়োগ হবে কিনা, এবং এই থানসার সাথে
আমরা ত্রিপুরাজ্য একটা রাষ্ট্রের অধীন, আমরা একটা জাতির একটা অংশ, ভারতীয় জাতির একটা অংশ। তো আমরা আমাদের ভারতীয় ভূখণ্ডের যে কোনো প্রান্তে আমরা কোনো একটা জাতিগোষ্ঠীর এরকম উন্নয়ন যদি চাই, যদি আমরা আন্তরিক হই, তাহলে সেই জাতিগোষ্ঠীর তার বাইরেও যারা অন্য জাতিগোষ্ঠী, যারা আমাদের এই উন্নয়নে সার্বিক বিকাশে যাদের সহযোগিতা আমরা পেয়ে এসেছি বা সহযোগিতা আগামী দিনেও অপরিহার্য, তার সমর্থন প্রয়োজন। কিন্তু এক্ষেত্রেতে যে ধরনের ভাব ভঙ্গিমা এক্সপ্রেশন দেওয়া হচ্ছে, এটা যেন অন্য কারোর পক্ষে বিরুদ্ধে যুদ্ধের, তাহলে এটা তো থানসা না, এটা সে শব্দ উচ্চারিত না হলেও এটা অদৃশ্যভাবে একটা হিংসার। কারণ আমরা ত্রিপুরাজ্যের মানুষ, এই থানসা শব্দ ব্যবহৃত না হলেও প্রায় একই ধরনের উদ্যোগ, একই ধরনের স্লোগান, একই ধরনের আবেদন, একই ধরনের আবেগ, এগুলো অতীতে আমরা দেখেছি। সেই ৮০ দশকে এই রাজ্যকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে, কিভাবে যে এরপরেও দীর্ঘ প্রায় ২.৫ দশক সেই ৮০ ইংরাজিতে এরকম স্লোগান ওঠার পর যে একটা ধ্বংসাত্মক একটা আন্দোলন এখানে হয়েছে, বিচ্ছিন্নতাবাদের, সন্ত্রাসবাদের, কত লোকের প্রাণ কেড়ে নিয়েছে। এবং বিশেষ করে যারা ত্রিপুরাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষ, আমরা যারা ত্রিপুরাসা বা অন্য যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, আখেরে আমাদেরই ক্ষতি হয়েছে, আমরা এটা প্রত্যক্ষ করেছি। কাজেই যে আমরা বলবো যে এই থানসার পেছনে যে লুক্কায়িত উদ্দেশ্য এ সম্পর্কে আছে, এ সম্পর্কে মানুষকে সতর্ক হওয়া দরকার। আর থানসা সম্পর্কে যদি বলতেই হয়, আমি তো আগেই বলেছি এই শব্দের সাথে আমাদের কোনো বিরোধ নেই। থানসা চাই, আন্তরিকভাবে থানসা হওয়া দরকার। যদি সেটা বলি, আমাদের রাজ্যে এই থানসার আওয়াজ তুলেছিল প্রথম গণমুক্তি পরিষদ। গণমুক্তি পরিষদ সৃষ্টি হওয়ার আগে ১৯৪৫ ইংরাজিতে জনশিক্ষা সমিতি। কারণ একটা জাতিগোষ্ঠীকে, পিছিয়ে পড়া অংশের মানুষকে যদি আমরা ঐক্যবদ্ধ করতে চাই, সমৃদ্ধ করতে চাই, জাতিসত্তার বিকাশ ঘটাতে চাই, তাকে এম্পাওয়ার করতে হবে। এম্পাওয়ার শুধু ব্যক্তিবিশেষকে রাজা, সম্রাট, কিং বা ওই তার চাইতে বড় কিছু বানালি হয় না। বা আজকের গণতান্ত্রিক ব্যবস্থাতে কোনো একটা ব্যক্তিকে বড় আসনে আরোহণ করালি হয় না। আমরা লক্ষ্য করছি আজকে নরেন্দ্র মোদী, তিনি নিজেকে এই তুলে ধরেছেন, তিনি একজন এই চা বিক্রেতা। যদিও কেউ দেখেনি ওনার চা কে খেয়েছেন, আজ পর্যন্ত কেউ দাঁড়িয়ে বলেননি হ্যাঁ আমি তাকে দেখেছি বা আমি তার কাছ থেকে চা খেয়েছি। তার মানে এরকম একটা হাম্বেল ব্যাকগ্রাউন্ড থেকে যদি কেউ প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন, তাহলে এই দেশের সাধারণ মানুষের উপকার হবে। কী ধরনের উপকার হচ্ছে আমরা আজকে এই দেশের ১৩৪ কোটি মানুষ হারে হারে আমরা টের পাচ্ছি। গণমুক্তি পরিষদ, হ্যাঁ থানসা শব্দ আমরা ব্যবহার করিনি, কিন্তু ত্রিপুরাজ্যের যে পিছিয়ে পড়া অংশের মানুষের বিকাশের, এই রাজ্যের বিকাশের জন্য মানুষকে এম্পাওয়ার করতে হবে। এম্পাওয়ার করতে গেলে পরে শিক্ষিত করতে হবে,
সচেতন করতে হবে, অধিকার সম্পর্কে, দায়িত্ববোধ সম্পর্কে তাদেরকে আরও তাদের আগ্রহ বাড়াতে হবে। আমরা কি দেখেছি 1945, তারপরে 48, 49-এ এই ত্রিপুরা ভারতবর্ষে যোগদান করেছে। গণমুক্তি পরিষদের এই উদ্যোগকে একেবারে তার শুরুতেই তাকে ব্যাহত করার জন্য ত্রিপুর সংঘ হয়েছে, সেঙ্ক্রাগ হয়েছে, পরবর্তী সময়তে এনএলএফটি, টাইগার ফোর্স, ত্রিপুর সেনা। বিগত এই কয়েক দশকে কয়েক হাজার নিরীহ মানুষ এবং তার মধ্যে যাদের কল্যাণের নামে, যাদের যে এই বিকাশের নামে যাদের নাম তুলে এই আবেগ তুলেছে, তাদের যারা প্রথম সারির সেনাপতি তারাই খুন হয়েছেন। ভীম দেববর্মা, সুরমণি কলই, আনন্দ রোয়াজা, গান্ধী ত্রিপুরা, কালিদাস দেববর্মা, ক্ষীরোদ দেববর্মা, শচীন্দ্র দেববর্মা, তারা কারা? জুমিয়াগড়ের ছেলে, গরিব বংশের মানুষ। তারা কেউ সাধারণ মানুষ, জিএমপির সংগঠক, কেউ এডিসির মেম্বার, কেউ এমএলএ। তাহলে তখন আমি কথাটা বলছি কেননা এই থানসা যারা আজকে প্রচার করছে তাদের ডাঁয়ে বাঁয়ে দেখা যাচ্ছে ত্রিপুরার যে এই সন্ত্রাসবাদী কার্যকলাপ, বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চলার সময়তে যারা কুশীলভ ছিলেন, হ্যাঁ ভালো, তারা আজকে স্বাভাবিক জীবনে ফিরে এসছেন। ভালো গণতান্ত্রিক পথে তারা যদি ত্রিপুরাজ্যের মধ্যে বিকাশে হাত দিতে চান, 100 বার তাদেরকে স্বাগত জানাবো, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। তো তাহলে আজকে গণমুক্তি পরিষদ 45 ইংরাজিতে যে থানসার আওয়াজ তুলেছিল, অন্তত 7 দশক পরে একটা বিলম্বিত বোধোদয় হয়েছে এই অংশের, কিন্তু তারা আন্তরিক কিনা আমাদের সন্দেহ আছে এবং এই সন্দেহ তাদেরকে দূর করতে হবে তাদের আগামী কর্মসূচির মধ্যে। কেন কথাটা বলছি? এই যে কদিন আগে একটা নতুন রাজনৈতিক সমীকরণ হলো, নাম আপনারা জানেন। এটা হতে না হতেই এই যে এডিসি নির্বাচনের জন্য প্রস্তুতি চলছে, সেখানে গণমুক্তি পরিষদের লোকদের, বামপন্থী সমর্থকদের, তাদের কোনো কর্মসূচিতে বাধা, এবং কোথাও কোথাও বলছে যে এই 5 বছর গণমুক্তি পরিষদকে, সিপিআইএমকে, বামফ্রন্টকে কোথাও মিছিল, মিটিং, প্রচার করতে দেওয়া হবে না। গত 3 বছর যতগুলি ভোট হয়েছে, কি সমতলে কি পাহাড়ে, যারা থানসার স্লোগানদারী এবং তার সাথে ত্রিপুরাজ্যের শাসক দলের অন্যতম যারা বড় শরিক ভারতীয় জনতা পার্টি, তারা এইভাবেই গণতন্ত্র এবং মানুষের অধিকারকে কেড়েছে। কাজে থানসা আর হিংসা এভাবে চলতে পারে না, আমরা তাই দেখছি। এই জন্যই বলছি এই থানসা স্লোগান আমাদের কাছে, ত্রিপুরাজ্য মানুষের কাছে এই সন্দেহ দূর করতে হবে এবং সত্যি সত্যি থানসা যদি করতে চায়, হিংসা ছাড়তে হবে, গণতন্ত্রকে মান্যতা দিতে হবে, সমস্ত ব্যক্তি, গোষ্ঠী, পার্টিকে তার সাংবিধানিক অধিকার অনুযায়ী কাজ করার জন্য বাতাবরণ তৈরি করতে হবে। দ্বিতীয় হলো, আমরা দেখলাম এই থানসা পার্টির সাথে এখনো রাজ্যের মন্ত্রিসভার শরিক আছেন একটা দল, আইপিএফটি। তারা এখানে একটা নতুন কালচার দেখলাম। এমওইউ চুক্তিনামা সই করে ফাইল
ওই রাষ্ট্র নেতারা চুক্তি সই করলে, এগ্রিমেন্ট সই করলে যেমন ফাইল চালাচালি হয়, হয়েছে। এবং সেখানে বলা হচ্ছে, ফাইলে কি লেখা আছে আমরা জানি না, প্রকাশ করেনি তারা, নিশ্চয়ই তারা করবেন আশা করি। বলছেন যে ওই চুক্তিনামাতে আইপিএফটি যে ত্রিপুরাল্যান্ড তাদের আন্দোলন, ত্রিপুরাল্যান্ড চাই বা ত্রিপুরাল্যান্ড সরকার আসার পর 6 মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা, এটা পরিহার করে নাকি এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আমাদের ভারতীয় সংবিধানে বা আমাদের দেশের বা পৃথিবীর কোনো জায়গাতে এইভাবে একটা জনগোষ্ঠী বা একটা জাতিগোষ্ঠী পৃথিবীর যে কোনো ভূখণ্ডে, দেশের যে কোনো ভূখণ্ডে থাকলে সবাইকে ভৌগোলিক এরকম কানেক্টিভিটি না থাকলেও করা যায়, আমরা জানি না। হ্যাঁ, ওইটা হতে পারে যদি আইডিয়াটা এরকম হয়। পৃথিবীর যেখানেই ত্রিপুরী জাতি আছে, ককবরক ভাষী আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করার, তাদের ভাষা সংস্কৃতির বিকাশ ঘটানোর এই উদ্যোগ যদি হয়, ঠিক আছে, এটা ভালো। কিন্তু তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, যে ভাষা, এটা অন্যরকম। এজিপ যেন এটা বাংলাদেশে হোক বা মায়ানমারে হোক, ভারতবর্ষের মিজোরামে হোক বা আসামে হোক বা ত্রিপুরাজ্যের মধ্যে এরকম বিচ্ছিন্নভাবে এডিসির বাইরে মূল যে ত্রিপুরী অংশের মানুষ যেখানে বসবাস করেন তার চেয়ে বিচ্ছিন্ন, যেমন এই আগরতলা শহরের কৃষ্ণনগর, এই অভয়নগর, বনমালীপুর, ওদিকে কি জানি জায়গাটা, নতুন জায়গা নন্দননগর, এগুলো নাকি যুক্ত হবে। প্যালেস কম্পাউন্ড, নীলমহল, এগুলি একটু কনফিউশন তৈরি করে। আবার এটা একাংশের উঠতি যুবকদেরকে এটা আবেগে এদেরকে প্রায় উন্মাদ করে। আমরা দেখেছি এটা হওয়ার পর কোথাও কোথাও বাজি টাজি পোড়ানো ইত্যাদি। তো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এইভাবে সাময়িকের জন্য হলো মানুষকে একটা মিথ্যা প্রতিশ্রুতি, একটা মিথ্যা খোয়াব দেখিয়ে, এটা হওয়া উচিত না। এই খোয়াব যখন ভাঙবে, রূঢ় বাস্তব যখন তাদের সামনে হাজির হবে, তখন যে অংশের যুবকদের মধ্যে এই অতি উৎসাহ তৈরি হয়েছে, এই উৎসাহ হতাশা হবে, হতাশা অন্যদিকে ঠেলে নিয়ে যাবে। এটা মোটেই কাম্য না। গ্রেটার ত্রিপুরা ল্যান্ড বা অন্য কিছু হোক, আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি বিকাশের জন্য এটা ঠিক আছে, কিন্তু এখানে ভুল খোয়াব দেখানো এটা মোটেই শ্রেয় না। এবং এই খোয়াবে, মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা স্বপ্নে কেউ যে মানে সুচিন্তিতভাবে মানুষ পা দেবেন, আমরা এটা আশা করি। তার সাথে আইপিএফটি দল, কারণ আইপিএফটি রাজ্যের শাসক দল, তাদের কাছে গণমুক্তি পরিষদ হিসাবে শুধু নয়, এই রাজ্যের নাগরিক হিসাবেই আমাদের বিনীত প্রশ্ন, তোমরা সংবিধানকে হাত রেখে সংবিধানের নামে শপথ গ্রহণ করে মন্ত্রিসভাতে একটা দলের সাথে আতাত করে মন্ত্রিসভাতে, আবার তখনই কি করে আরেকটা দলের সাথে আতাত হতে পারে? এটা রাজনৈতিক সুবিধাবাদ। একদিকে সংবিধানের নামে শপথ গ্রহণ করে মানুষকে, এই রাজ্যে মানুষকে সেবা করার যে প্রতিশ্রুতি, তার প্রতিশ্রুতি ভঙ্গ করা। কাজে এর দায় শুধুমাত্র আইপিএফটা না, বিজেপিকেও তার মানে ব্যাখ্যা দেওয়া দরকার। কিভাবে একই সময়েতে বিজেপির সাথে আতাত মন্ত্রিসভায় থাকাকালীন আবার আরেকটা আতাত করতে পারে, আরেকটা সাংবিধানিক সংস্থা দখল করার জন্য? আসলে এডিসি দখলের জন্য এই সমস্ত
রাজনৈতিক শক্তিগুলোর এই নতুন সমীকরণ, নতুন স্লোগান, আর কিছুই না। অতীতের অভিজ্ঞতা থেকে আমরা এটাই বলতে পারি। তৃতীয় যে ইস্যু হলো বাজেট। আমাদের সাধারণ সম্পাদক বলেছেন, বাজেটের অন্য দিক বলছি না, শুধু আমাদের দেশের ট্রাইবেলদের বিকাশে এবং এই রাজ্যের বিকাশে যে বিজেপি সরকার যে কিভাবে শুরু থেকেই এদেশের আদিবাসীদের, ট্রাইবেলদের ঠকাচ্ছে। আগে প্ল্যানিং কমিশন ছিল, এটা ভেঙে দিয়েছে। প্ল্যানিং কমিশন ভেঙে দিয়ে এখন তারা করেছে নীতি আয়োগ। 2018 সালে নীতি আয়োগের ডাইরেকশন হলো বাজেটে এই অংশের জনসংখ্যার অনুপাতে বাজেটে বরাদ্দ রাখা হবে। আমাদের দেশে 2011 ইংরাজির যে সেন্সাস, সে অনুযায়ী শিডিউল ট্রাইব পপুলেশন হলো 8.6%, প্রায় 11.5 কোটি। এবার যে বাজেট হয়েছে, যদিও সে বাজেট সম্পূর্ণ ফুলানো ফাপানো, নির্মলা সীতারামনের 35.5 লক্ষ কোটি টাকার বাজেট যোগ করলে সেখানে অর্ধেকও হবে না। যাই হোক, দেখিয়েছে তো 35.5 লাখের যদি 8.6% হয় শিডিউল ট্রাইব কম্পোনেন্ট প্ল্যান অ্যাকর্ডিং টু দি ডাইরেকশন অফ দি নীতি আয়োগ, তাহলে 3,11,000 কোটি টাকা শিডিউল ট্রাইব কম্পোনেন্টে বরাদ্দ হওয়ার কথা। বরাদ্দ হয়েছে কত? মাত্র 93,000 কোটি টাকা, মানে 3 ভাগের 1 ভাগ। বাজেটেই 2/3 বরাদ্দ কাট। বাজেটেই 2/3 অর্থ দেয়নি। তারপর সারা বছর যখন কাজ হবে, এগুলো রিলিজই হবে না, টাকাই দেওয়া হবে না। একটা উদাহরণ দিচ্ছি, এই যে দেখবেন ইদানিংকালে মেবার কুমার জামাতি, আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, রেবতী কুমার দেব ত্রিপুরা এমপি, দুজনে মিলে বেশ কয়েকটা একলব্য মডেলের স্কুলের শিলান্যাস করছেন। ভালো, এই সরকার আসার পর নাকি 16-17টা এই একলব্য মডেল স্কুল হবে। একলব্য মডেল স্কুল মানে পুরোটাই হলো রেসিডেন্সিয়াল, ছাত্রদের সমস্ত ব্যয়ভার নেওয়া হয়। আমাদের সময়তে আমরা এরকম 8টা আমরা করেছি। কিন্তু বাজেট বরাদ্দ কত? এবার বাজেটে নির্মলা সীতারামন বাজেটে বইয়ে দেখিয়েছে 750 নতুন একলব্য মডেল স্কুল হবে। 750 মডেল স্কুল হতে গেলে পরে তারা যে এস্টিমেট ধরেছে, এতে 2,250 কোটি টাকা লাগে। না, 22,500 কোটি টাকা লাগে, 22,500 কোটি টাকা লাগে শুধু একলব্য মডেল স্কুল করার জন্য। কিন্তু এবার বরাদ্দ হয়েছে, গতবার ছিল একলব্য মডেলের জন্য 700 কোটি সামথিং, তার থেকে মাত্র 100 কোটি টাকা বাড়িয়ে। তো কীভাবে হবে? আমি বলবো আপনাদেরকে, এই যে শিলান্যাস হয়েছে, দেখবেন শিলান্যাসে হয়েছে, বিল্ডিং আর উঠবে না, আধা বিল্ডিং হবে। কবে চালু হবে ঠিক নেই, কিন্তু এডিসি নির্বাচনের সামনে ত্রিপুরা রাজ্যের মানুষকে ভরকানোর জন্য এই সমস্ত নাটকগুলি আজকে সেখানে করা হচ্ছে। চতুর্থত হলো বিজেপি, তারা সরকারি ক্ষমতা, প্রশাসন যন্ত্র তাদের রাজনৈতিক সুবিধার জন্য, ভোটের সুবিধার জন্য নির্লজ্জভাবে, নগ্নভাবে এরা ব্যবহার করে। ত্রিপুরা রাজ্য এটা করেছে। এই যে গতকাল এবং আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব গতকাল একই দিনে 3টে জায়গাতে, এখানে স্বামী বিবেকানন্দ ময়দান, সেখান থেকে উড়ে গেছেন লংথরাই বেলির এই মাধব এই বাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে, এখানে এই ক্ষত্রিয় সমাজ
ওইখানে চাকমা সমাজের একটা অনুষ্ঠানে, দুপুরে গেছেন গন্ডাছড়াতে ত্রিপুরা কমিউনিটির একটা প্রোগ্রামে, আজকে আবার সাবরুমের এই বনকুলে মগ সমাজের একটা প্রোগ্রামে, দুপুরবেলা উদয়পুরের কিল্লাতে মলসুম এবং জমাতিয়াদের প্রোগ্রামে। হ্যাঁ, সরকার যদি কোনো সামাজিক সংস্থার বিকাশে পৃষ্ঠপোষকতা করে কোনো অন্যায় নেই, ভালো। সামাজিক রীতিনীতির মধ্যে যেগুলো প্রগতিশীল, কারণ আমাদের বহু এরকম সামাজিক রীতিনীতি এগুলো নেতিবাচক, কুপমণ্ডকতায় পরিপূর্ণ এবং কুসংস্কার মানে ইত্যাদি কাজ করে, পুরুষতান্ত্রিকতা, কায়েমি সামন্ত চিন্তা এগুলি আছে। এগুলোকে বাদ দিয়ে এডিসিতেও তার সুযোগ আছে কাস্টমারি ল করার জন্য। সমাজের প্রগতিশীল এলিমেন্টসগুলোকে করে এই কাস্টমারি ল কোডিফাই করে যদি বিকাশ করা হয় ভালো। কিন্তু এগুলি করতে গেলে পরে কি চাই, দরকার একটা ব্রড বেস ডিসকাশন, শুধু কমিউনিটির ভেতরে না, কমিউনিটির বাইরেও। যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থা, এডিসিতে, অ্যাসেম্বলিতে এবং এই সমাজ এবং সমাজের বাইরেও যারা বুদ্ধিজীবী, সংস্কৃতি এবং শিল্প জগতের মানুষ, এদের সাথে আলাপ আলোচনা করে তারপর এগুলি গৃহীত হলে পরে সেই সমাজটা পশ্চাৎপদতা থেকে, কুসংস্কার থেকে, নেতিবাচকতা থেকে মুক্ত থেকে একটা প্রগতিশীল সমাজ তৈরি করার জন্য সেই সমস্ত সংগঠনগুলি কাজ করতে পারে। আমরা এটাকে সমর্থন করি। কিন্তু ইদানিং কি হচ্ছে যে এই গত দুর্গাপূজার পরে কয়েকটা মিটিং হলো, কিছু স্বঘোষিত লোক এদেরকে ডেকে নিয়ে মিটিং হলো, তাদের মধ্য থেকে কিছু, হ্যাঁ সবাই খারাপ কথা বলবো না, সবাই নেতিবাচক বলবো না, তাদেরকে জড়ো করে নিয়ে এসে সরকার তাড়াহুড়া করে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় তাদেরকে নাকি ভাতা দেওয়া হবে। ভালো, ভাতা দিক, কারণ এই ত্রিপুরার যে ট্রাইবেল সমাজের সমাজপতিরা কেউ পয়সাওয়ালা না, সাধারণ মানুষ। কিন্তু একটা সুস্থ নিয়ম নীতি তৈরি করা দরকার। সামনে এডিসি আসছে, বিধানসভা আসছে, বিধানসভাতে একটা বিল নিয়ে আসুন। বিধানসভাতে 20 জন যে এমএলএ তারা আলোচনা করুক এবং আমাদের ট্রাইবেল সমাজের যারা প্রগতিশীল, বুদ্ধিজীবী, সংস্কৃতিপনা মনা মানুষ, এদের পরামর্শ নেওয়া হোক। কিন্তু দেখা গেছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ট্রাইবেল সমাজে উন্নতি করবেন, তার মন্ত্রিসভার যে বরিষ্ঠ ট্রাইবেল সদস্য এনসি দেববর্মা, এই আলোচনাতে তিনিও স্থান পান না। আরও মজার ব্যাপার হলো ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মেবার কুমার জমাতিয়া এই প্রোগ্রামগুলোতে আমন্ত্রিত হন না। তো উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো তাড়াহুড়া করে এইভাবে এডিসি নির্বাচনের সামনে একটা ফায়দা তোলার জন্য। আর সেই সভাগুলোতে আপনাদের পত্রিকাতে দেখেছি, আপনাদের মিডিয়াতে ওনার বক্তৃতা শুনেছি। এটা কি বিজেপির সভা, বিজেপির জনজাতি মোর্চার সভা, না একটা সামাজিক একটা সংগঠনের সভা? এবং ইতিমধ্যেই দেখেছেন আপনারা রিয়াং সমাজের মধ্যে এটা নিয়ে প্রচণ্ড বিদ্রোহ হয়েছে। সেখানে এরকমই একজন ব্যক্তিকে রিয়াং সমাজে সমাজপতি ঘোষণা করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার।
সরকারি পয়সা বিজ্ঞাপন দিয়ে গোটা রিয়াং সম্প্রদায় ফেটে পড়েছেন। অন্যরা হয়তো করেননি, কিন্তু আমি বলবো সমাজপতিদের কাজকর্মে আমাদের কোনো অনীহা নেই, তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা, ভক্তি, আস্থা আমাদের আছে, ট্রাইবেলদের মধ্যে এটা আছে। কিন্তু সরকার যখন এটাকে স্বীকৃতি দিচ্ছে, জনগণের ট্যাক্স থেকে মাসোহারা দেবেন বলে ঘোষণা এই সন্ধ্যাবেলা দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী সাহেব দিচ্ছিলেন, কত টাকা আমি শুনিনি, কজনকে দেবেন শুনিনি, দেবেন বলছেন, ভালো। এটা নিয়ে এত তাড়াহুড়া কেন? আলোচনা হোক, নীতিমালা ঠিক হোক, বিধানসভাতে আইন হোক, নতুবা এক কলমের খুঁচায় বা এক কলমের ইয়েতে এটা তৈরি হয়েছে, কোন দিন আরেক কলমের খুঁচায় সব চলে যাবে। 2323 ইন্টারভিউ যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যায়। আর এটা তো ইন্টারভিউ নেই, রুলস নেই, রেগুলেশন নেই, অ্যাক্ট নেই, কিচ্ছু নেই, কি হবে? সবটাই হলো ইলেকশনকে মাথায় রেখে এই গভর্নমেন্ট এগুলি করছে। এটা মোটেই হওয়া উচিত না। সর্বোপরি যেটা বলতে চাই, আমাদের জেনারেল সেক্রেটারি বলেছেন সামনে এডিসি নির্বাচন, সরকার হাইকোর্টের গলা ধাক্কা খেয়ে এই নির্বাচন করার উদ্যোগ নিতে বাধ্য হয়েছেন, যদিও এখনো ঘোষণা হয়নি। সরকারের কাছে আমাদের দাবি, এবং ত্রিপুরা রাজ্যের যে স্টেট ইলেকশন কমিশন, যার এই মুখ্য কমিশনার ML দে, মানিকলাল দে মহোদয়, কদিন আগেও আমরা গেছি বাক্সবাদী কমিউনিস্ট পার্টির হয়ে, আমিও ছিলাম প্রতিনিধি দলে। আমরা বলেছি গত 3 বছরে ত্রিপুরা রাজ্যের মধ্যে কোনো নির্বাচন হয়নি। সারা দেশের মধ্যে এত জঘন্যতমভাবে গণতন্ত্রের বলাৎকার, নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখানো, মানুষের অধিকার কেড়ে নেওয়া, 96% আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা, 51% আসনে বাই ইলেকশন হওয়া, লোকসভা নির্বাচনে একটা আসনে 1 সপ্তাহ পিছিয়ে দিতে বাধ্য হওয়া, প্রায় 200-র মতো কেন্দ্রে পুনর্নির্বাচন হওয়া ভারতবর্ষে কোথাও হয়নি। সেই অভিজ্ঞতায় নির্বাচন কমিশন শুধু ঘোষণা দিলেই প্রক্রিয়া না, এখন থেকে লেভেল প্লেয়িং ফিল্ড, অর্থাৎ নির্বাচন করার বাতাবরণ তৈরি করা হোক। কারণ শাসক দলের লোকগুলো ইতিমধ্যেই কিভাবে তাদের যে জনবিচ্ছিন্নতা, তার থেকে আতঙ্কিত, এবং আতঙ্ক থেকে সন্ত্রাস। আপনারা দেখেছেন গত 27 তারিখে যুবকদের যে একটা মিছিল, অভূতপূর্ব মিছিল, কাজের দাবিতে, চাকরির দাবিতে, তার আসার আগে এবং বাড়ি ফেরার পরও আমাদের রাজ্যের কিছু কিছু জায়গাতে কিভাবে সন্ত্রাস শুরু করেছে। এবং একটাই কারণ যে আগামী এডিসি নির্বাচন, পৌর নির্বাচন, এগুলাকে সন্ত্রস্ত করার জন্যই তাদের উদ্যোগ। কাজেই নির্বাচন কমিশন সেই ব্যবস্থা গ্রহণ করুক, এটা আমাদের দাবি। এই হলো মোটামুটি আমাদের বক্তব্য। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। So you have mentioned of Thancha and Greater Tripura and Dr. Yes, yes. Do you feel somehow he is trying to create divide between two communities of our state? No, that I am not saying, but what I said, Thansa we welcome. Our organization, Ganamukti Parishad, we are the pioneer of this Thansa. Since 1945, we are enduring to inculcate this Thansa. If you are to really ensure the Thansa, you have to empower the people. And to the process of this empowerment, literacy, that is education, and awareness on their right, that is very much important. Without that, only you are citing Thansa, it is meaningless.
And Thansa and Hingsa. Hingsa means this crime or the terror tactics. It can't go hand in hand. In Tripura, we are witnessing that since this Thansa platform has been declared in some of the places, the Thansa organizer, they are already started that terrorizing the people. So Thansa and Hingsa cannot run together hand to hand. Since 2009, the IPFT's protest team fighting for the Tikral. They came into power with BJP, but and it has been 3 years, but so far no Tikral land has been created for the Indians of Tripura. But however, we can see that Pradyut Kishore has demanded greater Tikral land in Yeah. Bangladesh. What's your reaction on this? That we are asking, that the demand of or movement of Tripura land, it is not materialized. And IPFT today, they fail to answer what is the status of this Tripura land. And their cadres are utterly frustrated. They are deserting. At this moment, this slogan of the Greater Tripura land has arisen. So, it has given a lease of life or oxygen to the IPFT because they were totally isolated, got alienated from the people. So now they got the lease of life for the time being. In the guise of this Greater Tripura land, they want to hide themselves. But there, yes, if Greater Tripura land or Greater Hindi land or Greater Hindustan, anybody else, they can decide this slogan. So now, our Indian diaspora, across the continents, across the globe, there are more than 4 crore Indian diaspora are spread over the north, south, west, everywhere. We Indian, if we raise the slogan, our Indians, wherever they are, will build a unity to uplift our culture, our language, and wherever are our Indians, they reside, will, by abiding the law of that land, will coordinate with them, we shall cooperate them. That can be acceptable. That may happen. Because our Kokbora speaking people or Tiprasa, there are few lakhs there in Bangladesh, and there are some thousands in Mizoram and Manipur. Okay, in that sense, if that slogan is cited or mooted, it is okay. But today, how the slogan is expressed here, as if that up to the Bandarban of CST of Bangladesh and the Meghna River of this part of Bangladesh, it will be included within the jurisdiction of the Greater Tripura land. And there in Assam also, the Mamit district of Mizoram and the Hailakandi, Patharkandi, etc., where few thousand our Triprasas are there. So how come this will materialize? So it is the responsibility of these people who have cited this slogan to give the route map, how it will be materialized. If they fail to do it, it will be a crime against the very innocent minds of our people. Why? Because particularly a section of our young people, young children, they are become excited. Yes, there will be, earlier Tripura land could not be materialized, now Greater Tripura land. So today, this excitement, tomorrow it may turn to the utter frustration, and frustration will lead them to the self-destruction. It is not welcome. So that's why any person or individual, while this kind of slogans is mooted, he should be responsible, because the future of this, it has to be also thought out. So I'm trying to say that it's a total
I was before the district council. Yeah. Yes, of course. It is very much. It is eyeing to the Autonomous District Council vote only, nothing. They are not talking about the empowerment of ADC. Why the ADC bill is not passed in the parliament, which is last 6 years is lying in the desk of the Home Minister. They are not asking about that. And very unfortunately, those who are raising the slogan of the Thansa, they are not talking about the misrule of this Biplab Dev government. Nothing else. So this is very much crystal clear for what for this is being raised. আর কেউ কিছু? ঠিক আছে Okay, thank you very much.